কেটে গেল আর ঈশান নিজের বেহাল অবস্থা করে ফেলেছে। এখন আর চেনার উপায় নেই, সেদিনের কলেজের সেই কিউট আর হ্যান্ডসাম ছেলেটাই আজকের নিজেকে ঘরবন্দি করে রেখেছে, নিজের এমন একটা অবস্থা করে ফেলেছে। আম্মু প্রথম 2টা মাস ঈশানের সাথে কথা না বললেও পরবর্তীতে যখন ছেলের পাল্টে যাওয়া দেখলো তখন আর রাগ করে থাকতে পারেনি। কথা বলতে চেয়েছিল কিন্তু ঈশান পাথর হয়ে গেছে, কথা বলার চেষ্টা করেও পারেনি আম্মু। ঈশানকে এমন করে থাকতে দেখে আব্বু আম্মু অনেক টেনশনে করে। তার উপর আম্মু সবসময় কান্নাকাটি করে, সবসময় ওর রুমে এসে ওর সাথে কথা বলার জন্য চেষ্টা করে। অন্যদিকে ভাইয়া বুঝতে পেরেছে যে কত বড় একটা অন্যায় করে ফেলেছে, যার জন্য ছোট ভাইটার আজকের এই অবস্থা। তো প্রতিদিনের মতো আজকেও ঈশান রুমের এক কোনায় ফ্লোরে বসে দেয়ালে পিঠ ঠেকিয়ে কিছু একটা ভাবছে আর এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। এরই মাঝে আম্মু এসে ঈশানের সামনে এসে বসলো। তারপরও ঈশান দরজার দিকে তাকিয়ে আছে। তখন আম্মু বলতে আরম্ভ করলো, আব্বু, এভাবে আর কতদিন চলবে? যার জন্য নিজেকে অপরাধী ভাবছো, যেটার জন্য নিজেকে এমন করে কষ্ট দিচ্ছ, সে জিনিসটাই তোমার থেকে চলে গেছে। তাহলে এগুলো ভেবে আর কি লাভ? সময় যখন ছিল তখন তো এসবের মূল্য দাওনি, তাই এখন যখন হারিয়ে ফেলেছো, এখন এইসব বিষয় নিয়ে নিজেকে কষ্ট দিয়ে কি হবে বলো? আর নিজেকে দোষারোপ করেই বা কি লাভ বলো? আম্মুর কথাতে ঈশানের বিন্দু মাত্র হেলদোল নেই। ও সেদিকেই তাকিয়ে আছে। আম্মুকে রোজই বোঝায় আর আজকেও সেটাই করলো। ঈশান চুপ করে আছে দেখে আম্মু কান্না করে দিল। আম্মুর কান্নাকাটি দেখে ঈশান একবার আম্মুর দিকে তাকালো। আম্মু প্রত্যেকটা দিন ওর সাথে কথা বলতে না পেরে কান্না করে। আম্মু কান্না করে বলতে লাগলো, আর কত, আর কত নিজেকে এভাবে কষ্ট দিবে আব্বু? যেটা হবার নয় সেটা নিয়ে আর পাগলামি করেই বা লাভ কি? শুধু শুধু নিজের কষ্ট দেওয়া। আমি বলেছিলাম না, এর জন্য তোমাকে অনেক বেশি কষ্ট পেতে হবে। প্রকৃতির একটা নিয়ম আছে, তুমি যে মেয়েটাকে এত বেশি কষ্ট দিয়েছ, সে মেয়েটা তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, আর তুমি তার ভালোবাসাটা বোঝার চেষ্টাই করনি। এখন বুঝতে পারছো তো, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। আর তুমিও আজকে ভালো নেই, তোমার জন্য তোমার ফুল ফ্যামিলি ভালো নেই। বিশেষ করে তোমার আম্মু, যে কিনা তোমাকে পেটে ধরেছে, সে এখন ভালো থাকতে পারছে না। তুমি তার সাথে আজকে 6টা মাস যাবত ঠিক মতো কথা বলো না। আর কত যন্ত্রণা দিবে আমাদের বলো তো? আর কত কষ্ট দিবে তোমার আম্মুকে? নাকি এখন আম্মুর সাথে কথা বলতে ইচ্ছা করে না? তাহলে বলো, আমি আর তোমাকে বোঝাতে আসবো না। আজকে 4টা মাস যাবত তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করে আসছি, বিশেষ কোনো কারণ ছাড়া তুমি কথা বলো না। খুব জোর জবরদস্তি করলে একটু কথা বলো, তারপরও এমন ভাবে এড়িয়ে যাও যেন আমরা খুব বেশি অন্যায় করে ফেলেছি। আমরা তো এগুলো চাইনি। চেয়েছো তুমি আর তোমার ভাইয়া, নিজেদের মতো করে ডিসিশন নিয়েছো। তুমি একটা বার অন্তত বলতে পারতে তোমার বড় ভাইয়া এমন কিছু বলছে কিংবা এমন কিছু চিন্তা করছে। সেটা না করে তুমি উল্টো নিজেকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছো। আম্মু কথাগুলো বলেই কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। এভাবে আরো 2-3টা দিন কেটে গেল। প্রত্যেকটা দিন আম্মু এসে ঈশানের সামনে কান্না করেছে। অন্যদিকে ঈশানের ফ্রেন্ডগুলো জানতে পেরেছে ঈশানের এরকম একটা অবস্থা। রাজ প্রায়ই ওর সাথে দেখা করে যায়, তারপরও ঈশান কারোর সাথে তেমন কথা বলে না। তো আজকে সকালেও রাজ ঈশানের সাথে দেখা করতে আসে। রাজ রুমে গিয়ে দেখে আম্মু ঈশানের সামনে বসে কান্নাকাটি করছে আর ঈশান চুপচাপ বসে আছে। রাজ এসে ওদের পেছনে দাঁড়ায়। একবার ওর দিকে তাকাতেই রাজ বলতে আরম্ভ করে, আন্টি বাদ দেন না, যেগুলো নিয়ে এত কান্নাকাটি করেছেন সেগুলোর জন্য কি আপনার ছেলের মধ্যে কোনো অনুশোচনা আছে? ও যেভাবে আছে থাকতে দিন, আপনি এত টেনশন করবেন না তো। ও যেখানে নিজ থেকে একটা মেয়েকে কষ্ট দিল, সেখানে এখন আবার ওই মেয়েটার জন্যই কষ্ট পাচ্ছে। আমি একটা সময় বলেছিলাম না যে ওই মেয়েটার জন্য তোকে কষ্ট পেতে হবে, প্রচণ্ড পরিমাণে কষ্ট ভোগ করতে হবে। পরিবার কি করেছে, তোর আম্মু কি করছে, আমি শোনার পর অবাক হয়ে গেছি। যার চোখে কিনা তুই পানি আসতে দিসনি, সে আমার চোখে প্রতিনিয়ত তোর জন্য চোখে পানি আসছে। তুই একটাবারও হ্যাঁ কিংবা না বলে জবাব দিচ্ছিস না। কি চাস তুই? আর ফিরে পাবি মেয়েটাকে, না ওকে ফিরিয়ে আনতে পারবি? রাগ, অভিমান আর জেদের কাছে তোর ভালোবাসাটা হেরে গেছে। তুই নিজেকে নিজে হারিয়ে দিয়েছিস। তাহলে এখন এইসব করে লাভ কি? আন্টি, তুমি ওকে আর এইসব বিষয়ে কিছু বলো না।
অনেক বড় পাপ করে ফেলেছিস, বিশেষ করে ওই মেয়েটার কাছে। আমি তোকে বারবার বারণ করেছিলাম মেয়েটাকে ফিরিয়ে না দিতে। খুব বেশি সমস্যা হয়েছে তো? হ্যাঁ, তুই ভালোবাসিস না ওকে? বিয়ের পর কি মানুষ মানুষকে ভালোবাসতে পারে না? কি সমস্যা ছিল মেয়েটার? 3টা বছরের সিনিয়র ছিল তোর। মেনে নিলাম সবটা, যা হওয়ার হয়ে গেছে, সবটা তোর জন্যই হয়েছে। তাহলে এখন আর এসব করে কি বোঝাতে চাস বল? রাজ, আমি হ্যাঁ, তুই অনেক বড় একটা মহৎ কাজ করে ফেলেছিস। আর একটা কথা বলবি না, তোর কথা বলার কোনো অধিকার নেই। যদি তাই থাকতো তাহলে তোর আম্মুকে কষ্ট দিতে পারতি না। ভাবতি যা হবার হয়ে গেছে, যেটা কপালে নেই সেটা চলে গেছে, ও একটা বিষয় ধরে বসে থাকতি না। কি সমস্যা কি তোর? খুব বেশি মহৎ কাজ করে ফেলেছিস। তুই তো চেয়েছিলি মেয়েটা তোর লাইফ থেকে চলে যাক, তো গেছে। এখন আবার এগুলো ধরে বসে থাকার কি আছে? এমনকি মেয়েটা তোকে বোঝাতে না পেরে, কষ্টটা সহ্য করতে না পেরে দেশ ছেড়ে চলে গেছে। তাহলে এখন তোর এরকম পাল্টে যাওয়ার মানে কি? শোন, আমরা যখন যেটা চাই না সেটা হয় না। আমি হয়তো বুঝতে পারছি না যে তুই কি পরিস্থিতির মধ্যে থেকে ওকে দূরে সরিয়ে দিয়েছিস, কিন্তু এটাও তো ঠিক, মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসতো, আর তুই বাঁচতে পারতি না, কিংবা ভালোবাসার পরেও সেটা স্বীকার করিসনি। সেটা তোর ব্যাপার। তাহলে এগুলোর মানে কি? এখন ফ্যামিলিকে কষ্ট দেওয়ার মানে কি? দিনের পর দিন তুই আন্টিকে কষ্ট দিয়েই যাচ্ছিস। আমি তোর বিহেভিয়ার দেখে অবাক হয়ে যাচ্ছি। আজকে কয়েকটা দিন যাবৎ আমি তোকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আন্টিকে কথা দিয়েছি, কিন্তু আন্টিকে কথা দিয়ে লাভ কি বল? যেখানে তুই তোর আম্মুর কথাই শুনছিস না, সেখানে আমাদের কথা কি শুনবি? আন্টি বাদ দাও তো, ওর ভেতরটা মরে গেছে, ওর মরে যাওয়াই উচিত, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাজের এরকম কথাতে আম্মু আরো জোরে জোরে কান্না করে দিল। ঈশানা নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। ঈশান আজকে কতদিন পর এমন করে কান্না করছে সেটা নিজেও জানে না। আম্মু অবাক হয়ে গেল ছেলের এরকম কান্না দেখে। অন্যদিকে রাজ চাইছিল ঈশানের ভেতর যতটা চাপা কষ্ট আছে, যতটা যন্ত্রণা আছে, সব বেরিয়ে আসুক। তাতে যন্ত্রণাটা কিছুটা হলেও কমবে। সেটাই হয়েছে। ঈশানা নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। পুরো আধা ঘন্টা যাবৎ ঈশান কান্না করতে করতে শেষে বাচ্চাদের মতো ফুঁপে ফুঁপে উঠতে লাগলো। আম্মু ওকে শান্ত করার চেষ্টা করলে ঈশান বলতে লাগলো, আমি পারছি না, না নিজেকে ঠিক রাখতে। প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হয় বুকের মধ্যে। আমি কাউকে বলে বোঝাতেও পারছি না। আমার কথা বলতেই কষ্ট হয়। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, জানো তো। ভেতরের যন্ত্রণাটা কষ্টটাকে দিন দিন বাড়িয়ে দিয়েছে। আমি কি করব বুঝতে পারি না। কোথায় গেলে এই যন্ত্রণা শেষ হবে সেটাও জানি না। আমি কি একটা অন্যায় করে ফেলেছি? দেখেছো, সব সময় আমি ঝামেলা পাকিয়ে ফেলেছি। আমি কি করে পারলাম এরকম একটা কাজ করতে? আমার জন্য কেউ একজন কষ্ট পেয়ে চলে গেল, আর এখন আমার মনে হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় জিনিসটাই হারিয়ে ফেলেছি। তখন কি জন্য ভাইয়ার কথা শুনতে গেলাম? আমি তোমাদের বোঝাতেই পারছি না আমার বুকের মধ্যে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়। যদি বোঝাতে পারতাম তাহলে হয়তো তোমরা আমাকে ভুল বুঝতে না। যে যন্ত্রণার শুরুটা তুই করে দিয়েছিস, সে যন্ত্রণা এত সহজে শেষ হবে না। জ্বলে পুড়ে আস্তে আস্তে তুই একদম কঠিন আর পাথরে পরিণত হয়ে যাবি। এখন এগুলো বাদ দে, আর যেটা বলছি সেটার জন্য এইটুকু কষ্ট সহ্য করতেই হবে। না হলে কিসের পুরুষ মানুষ হলি তুই? সময় যখন ছিল বুঝতে পারিসনি, এখন আর বুঝে লাভ কি বলতো? যে চলে যাওয়ার চলে গেছে, পাল্টে যাওয়ার পাল্টে গেছে। এখন আর চাইলেও তাকে আর ফিরে পাবি না। যেটা হবার নয় সেটা নিয়ে কষ্ট পেয়ে লাভ কি? শুধু শুধু ফ্যামিলিকে কষ্ট দিচ্ছিস। তুই কথা দে, এরপর আন্টিকে আর অন্তত কষ্ট পেতে দিবি না। আম্মু, আমার জন্য আর কাউকে কষ্ট পেতে হবে না। যত কষ্টই হোক আমি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাকে একটু সময় দাও। আমি পারছি না, অনেক চেষ্টা করছি এর মধ্যে থেকে বেরিয়ে আসতে, কিন্তু এই যন্ত্রণাগুলো না আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কাউকে বোঝাতেও পারছি না, আর না বলতে পারছি। প্লিজ আম্মু, কষ্ট পেও না। আমি কি করব বলো? আমি এমনই একটা কাজ করেছি, সেটা ভুলতেও পারছি না। সব সময় এসব মাথার মধ্যে ঘুরপাক খায়। ও তো আমার লাইফের একটা পার্ট ছিল, যাকে কিনা এমন করে কষ্ট দিয়ে আমি দূরে সরিয়ে দিয়েছি, যার জন্য ওর সেই কষ্টটার রিভেঞ্জ হিসেবে হলেও পাচ্ছি। তুমি প্লিজ কষ্ট পেও না। আমি আর কখনো এভাবে নিজেকে কষ্ট দেব না। আম্মু আর রাজ অনেকক্ষণ যাবৎ ঈশানকে বোঝালো।
তারপর রাজ অনেক জোর জবরদস্তি করে ঈশানকে বাইরে নিয়ে গেল। বাইরে এসে ওরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। ঈশান আর রাজ পাশাপাশি ব্রিজে বসলো, সেই ব্রিজে যেখানে বসে ওরা প্রায় আড্ডা দিত। আজকে তেমন কেউ নেই। ঈশান আর রাজ বসে আছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রাজ ঈশানের দিকে একটা সিগারেট এগিয়ে দিতেই ঈশান ওর দিকে তাকিয়ে রইল। তখন রাজ বলতে লাগলো, অভ্যাস হয়ে গেছে, এখন বাদ দিতে বললে বাদ দিতে পারবি না। তাই বলি কি, আস্তে আস্তে খাওয়াটা কমিয়ে দে। রাজের কথাতে ঈশান সিগারেটটা নিয়ে ধরিয়ে খুব জোরে সোরে টান দিতে লাগলো। এভাবে আরও প্রায় 15টা দিন কেটে গেল। এর মাঝে ইমন ভাইয়ার বিয়েটা 1 সপ্তাহের মধ্যে ঠিক করা হয়েছে। ঈশানের তাতে কোনো হেলদোল নেই। ও সেই কবেই ভাইয়ার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। ইমন ভাইয়াও নিজের কাজের জন্য নিজেকেই দোষী ভেবে আসছে। ওনার ভাইয়ের এরকম একটা অবস্থার জন্য শুধু উনি দায়ী। রুহিয়া ঈশানের ভাইয়ার ফ্রেন্ড, আর ওদের মাঝে এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। যখন ঈশানের ভাইয়া জানতে পেরেছিল রুহিয়া ঈশানকে পছন্দ করে, ও অবাক হয়ে গিয়েছিল। সেদিন ওদের মাঝে কথা কাটাকাটি হয়, আর এক পর্যায়ে রুহিয়া বলেছিল, তুই কি ভাবিস তোর ভাইকে তুই আটকে রাখতে পারবি? আমি আমার ভালোবাসা দিয়ে ওকে যে করেই হোক না কেন নিজের করে নেব। তুই বয়সের ডিফারেন্স দেখে তো আমাদেরকে এক হতে দিতে চাইছিস না। ইমন, এটা কোনো ফ্যাক্ট না। একটা সময় দেখবি ও আমাকে ঠিকই ভালোবাসবে। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই কিন্তু চ্যালেঞ্জ জিততে পারবি না। আমি যে করে হোক ঈশানকে তোর থেকে দূরে সরিয়ে দেব। চেষ্টা করে দেখতে পারিস। যেখানে ভালোবাসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেখানে তুই আমাকে ঈশানের থেকে দূরে সরিয়ে দিতে চাইছিস। সেটা তুই কখনোই পারবি না। তাই ভালোই ভালোই বলতেছি, আমাদের পথের কাটা হবি না। ঈশানও আমাকে পছন্দ করে, হয়তো সেটা মুখে বলে না, একটা সময় সেটা স্বীকার করবে। আর সেদিন আমরা দুজন এক হয়ে যাব, মিলে মিশে একাকার হয়ে যাব। তুই পারবি না আমাদেরকে আলাদা করে দিতে। দেখা যাক পারি কি না পারি, সেটা পরের বিষয়। কিন্তু তুই আর ওর আশেপাশেও আসবি না। আমি তো আসবই। তুই যা পারিস করে দেখাস। তুই আমার ফ্রেন্ড হয়ে যেহেতু এই সাধারণ বিষয় নিয়ে আমার সাথে সিন ক্রিয়েট করেছিস, তাহলে তুই যে ঈশানকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করবি না, সেটা ভাবাটা ভুল। ঈশানের ভাইয়া জানার পর থেকেই রুহিয়াকে ঈশানের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আর রুহিয়া সেটা বুঝতে পেরে বারবার ঈশানের সাথে কথা বলছিল। কিন্তু ইমন এই বিষয়ে ওর সাথে কথা বলছিল না। ওর প্ল্যানই ছিল ঈশান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু বুঝতেই পারেনি যে রুহিয়াকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরবর্তীতে সেটা ঈশানের লাইফে কতটা প্রভাব ফেলবে। তো 1 সপ্তাহের মধ্যেই বড় ভাইয়ার বিয়েটা ঠিক হয়। এদিকে ঈশানও কাজের জন্য আব্বু আম্মুর কথাতে ব্যস্ত হয়ে পড়েছে। তাই এখন মোটামুটি সারাদিন সবটা ভুলে থাকতে পারে। অন্যদিকে রাজ আর ঈশানের বাকি বন্ধুগুলো চলে আসে বিয়ের তোড়জোড় করে। মোটামুটি এর উপর একটা ব্যস্ততায় কেটে যাচ্ছে দিনগুলো। তারপর আর কি, বিয়ের দিন সকালেই রাজ আর ঈশানের বাকি ট্রেনগুলো ঈশানের সাথে কথা বলছিল। ঈশান এখন বেশ স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আগের মতো সে চঞ্চল আর হাসি খুশি নেই। এখন কেমন দেবদাস হয়ে গেছে। চুল দাড়িগুলো বড় করে নিজেকে পুরো একদম পাগল করে ফেলেছে। তাই রাজ বলছিল, ঈশান, এই চুল দাড়িগুলো কি আরও বড় রাখার চিন্তা ভাবনা আছে নাকি? এখন এগুলো ছেড়ে নিজেকে ফ্রেশ করে নিবি। নিজেকে একটু হ্যান্ডসাম করে নে, নাহলে বিয়ে বাড়ির কোনো মেয়ে কি তোকে পছন্দ করবে বল? আমার এইভাবে থাকতেই ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে। এটাই আমার কাছে কমফোর্টেবল ফিল হয়। হ্যাঁ, তোর এগুলোতেই কমফোর্টফুল ফিল হয়, আর মেয়েদের দেখলেই অস্বস্তি ফিল হয়। বাদ দে না এগুলো, এখন একটু এগুলো ছেড়ে আয়, দেখবি নিজের কাছেও ফ্রেশ লাগছে আর অনেক সুন্দর লাগছে। আগের সেই কিউট হ্যান্ডসাম ছেলেটাকে দেখতে পাবো আবার। আমি আর চাই না কারোর সামনে এসে এভাবে নিজেকে প্রেজেন্ট করতে। এগুলো বলা বাদ দে, যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। তুই থাকতে চাইলেও তো আমরা থাকতে দিব না। আন্টি আঙ্কেল আমাদের দায়িত্ব দিয়েছে, বলেছে বড় ছেলের বিয়েটা হওয়ার পর ছোট ছেলেটার বিয়েটা খুব শীঘ্রই হবে। ভাইয়ের বিয়ে হওয়ার পর তুই কিন্তু অফিসের দায়িত্বটা নিবি। আঙ্কেলের বয়স হয়েছে, তাই কিছুটা হলেও তাকে স্বস্তি দিবি। আমরা মেয়ে দেখব, বিয়েটা করে নিলেই দেখবি বউয়ের সে তোকে অনেক বেশি ভালোবাসবে। তোদের কি এসব ছাড়া আর কোনো কথা নেই? প্রেম, ভালোবাসা আর এই বিয়ে টিয়ে নিয়ে তোরা তো পুরো পাগল করে ফেলবি আমাকে। না, নেই, কারণ তোকে কষ্ট পেতে দেখলে তাতে আমাদেরও খারাপ লাগে, কারণ আমাদের আড্ডার প্রাণ ছিলি তুই।
আজকে 6-7টা মাস যাবৎ তোকে আমরা ওই আড্ডা থেকে হারিয়ে ফেলেছি, যেটা বারবার ফিরে পাওয়ার চেষ্টা করেছি। শোন, লাইফটা অনেক ছোট, তাই এমন করে যদি দেবদাস হয়ে অর্ধেকটা লাইফ কাটিয়ে দিস তাহলে লাইফের মুক্ত স্বাদটা কী করে পাবি? অনেক হয়েছে পাগলামি, এখন থেকে আর এরকম থাকা চলবে না। যেটা বলছি সেটা করবি। এখন গিয়ে এগুলো ছেড়ে আয়। ঈশানের বাকি বন্ধুরা মিলে জোরপূর্বক ওকে একটা জেন্টস পার্লারে নিয়ে গিয়ে চুলদারিগুলো কাটিয়ে দিল। অনেকটা ফ্রেশ লাগছিল ঈশানকে। দুপুরের দিকেই রেডি হয়ে সবাই রওনা দিল। মেয়ের বাড়িতে যাবার পথে সবাই বেশ হাসাহাসি করে কথা বলছিল। ঈশান আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। সবাই ওকে এইভাবে হাসাহাসি করে কথা বলতে দেখে অনেকটা অবাক হয়ে গেছে। শেষ কবে ঈশানকে সবাই হাসতে দেখেছিল সেটা হয়তো কারো মনেই নেই। দেখতে দেখতে ওরা বিয়ে বাড়িতে চলে আসে। তারপর সব ফর্মালিটি পূরণ করে সবাই ভেতরের দিকে যেতে লাগলো। রাজ আর ঈশান কথা বলছে, রাজ এদিকে ওদিকে মেয়ে দেখছে। এর মাঝে কিছুটা এগিয়ে যেতে হুটহাট করে কোথা থেকে যেন কেউ একজন এসে ঈশানের উপর হুমড়ি খেয়ে পড়ল। ঈশান বিষয়টা বুঝতে পেরে অপর পাশের ব্যক্তিকে পড়ে যাওয়ার আগে তাকে ধরে ফেল। যে ঈশানের উপর পড়লো সে ঈশানকে একদমই জাপটে জড়িয়ে ধরেছে। আর এত বেশি শক্ত করে জড়িয়ে ধরেছে যার জন্য ঈশানের মনে হয়েছিল ও ঈশানের বুকের মধ্যেই ঢুকে যাবে। এমন কিছুর জন্য কেউই প্রস্তুত ছিল না। এবার রাজ খেয়াল করলো একটা পুরীর মতো মেয়ে এসে ঈশানের উপর পড়েছে। মেয়েটা কেমন যেন ভয়ে চোখ মুখ বন্ধ করে নিয়ে ঈশানের পাঞ্জাবির কলারটা আঁকড়ে ধরেছে। মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কাজল কালো চোখ আর ঠোঁটের নিচে তিল, সব মিলিয়ে যেন একটা মায়াবী পুরী, যেটা দেখে সবাই ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকিয়ে রইল। অন্যদিকে ঈশান প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, তারপর যখন বুঝতে পারলো কেউ ওকে জড়িয়ে ধরে রেখেছে তখন চোখ জোড়া খুলল। খেয়াল করলো একটা অসম্ভব রকম সুন্দরী মেয়ে ওকে জড়িয়ে ধরে রেখেছে। এমন কিছু দেখে ঈশান কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর কিছু একটা মনে পড়তেই তাড়াহুড়া করে মেয়েটাকে ছাড়িয়ে নিল। তারপর যখনই কিছু বলতে যাবে তার আগেই এই মেয়েটা চোখ খুলে ঈশানের দিকে তাকালো। আর কিছু বুঝে ওঠার আগেই ও মেয়েটা বলতে আরম্ভ করলো, এই যে মিস্টার, চোখে দেখতে পান না নাকি? আর একটু হলে তো আমাকে ফেলে দিতেন। আর এমন করে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি রাখেন? হ্যাঁ, কখনো মেয়ে দেখেননি নাকি? হোয়াট দ্য কথা ভাই, আপনি তো দৌড়ে এসে আমার ফ্রেন্ডের গায়ের উপর পড়লেন, আবার আপনি বলছেন ওর চোখ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আরেকবার দৌড়ে আসুন তো। কেন আবার দৌড়ে আসতে হবে কেন? একটু মিস্টেক হয়ে গেছে, আপনি ঠিক একইভাবে আবার দৌড়ে আসবেন। আমার বন্ধু এবার আপনার সামনে থেকে সরে যাবে, তাহলে আপনি পড়ে যাবেন, সেটা হয়তো ভালো হতো, তাই না? মেয়েটা ভেবেছিল যে ঈশানকে একটু ফাঁকা ছাড়ে দিবে, কিন্তু সেটা আর হলো কোথায়। তার আগেই তো সবটা গুলিয়ে গেল। তানিশা মেয়েটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, আই এম সরি, আমি বুঝতে পারিনি। আসলে একটু তাড়াই ছিলাম, তাই এমন হলো। আপুর বিয়ে তো, ওই জন্য এদিক ওদিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সরি। হ্যাঁ, প্লিজ আপনি কিছু মনে করবেন না। না, কিছু মনে করিনি, কিন্তু আপনি কে বলুন তো? বললাম না আমার আপুর বিয়ে, কিন্তু আপনারা কারা? আপনারা কোন পক্ষের বলেন তো? আচ্ছা, আপনারা কি বর পক্ষের কেউ নাকি? ইনভাইটেশন এনেছেন? না না, আমরা ওই পাশের রাস্তাতে ভিক্ষা করি, একবেলা পেট পুরে খেতে এসেছি। কি বললেন? আপনাদের ঢুকতে দিল কে? আর ভিক্ষা যখন করেন তাহলে আপনাদের হাতে বাটি কোথায়? আমার সাথে মশকরি? মশকরা করব কেন? আপনি যেমন করে বললেন তাতে তো এভাবেই বলা উচিত। আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি সোজাভাবে উত্তর দেবেন। যত সব। আরে বাবা, এটা বরের ভাই আর আমি ওর ফ্রেন্ড, এখন বুঝতে পেরেছেন তো? আর সব মিলে গেল আপনি বউয়ের বোন, মানে আমাদের ভাবির বোন, তাতে আমার বন্ধুর বেয়ান সাহেব, তাহলে আমাদের কি হন বলুন তো? ওনার বেআইন সাহেব হই, তাতে আপনার কি? সবটা আপনাকে বলে দিতে হবে? এত কিছু জানতে নেই। যান এখন ভেতরে যান। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে ঝামেলা করা হচ্ছে বুঝি? কি মেরে বাবা, আপনার সাথে কোথায় ঝামেলা করলাম? আপনি তো এসে গায়ের উপর হুমড়ি খেয়ে এসে পড়লেন। পড়েছি, বেশ করেছি। দরকার পড়লে আবার পড়বো। এবার তো জড়িয়ে ধরেছি না, এরপর সোজা ঠোঁটে কিস করে দেব। সেটা কি ভালো হবে? মেয়েটা এরকম উগ্র মেজাজি কণ্ঠ, তার উপর এসব ভুলভাল কথা শুনে ঈশান হতভাগ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। ঈশান একটা কথাও বলছে না, আর মেয়েটা নিজের মতো করে বলেই যাচ্ছে। অন্যদিকে রাজ মেয়েটার শেষ কথাগুলো শুনে
অবাক হয়ে গেল। এবার ঈশান কথা বলছে না দেখে ঈশানের ভাবির বোন বলতে লাগলো, এই যে আপনার বন্ধু মানে আমার বেয়াই কি বোবা নাকি যে কথা বলছে না? সে তখন থেকে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, উনি হ্যাঁ বা না কিছুই বলছে না। আচ্ছা, আপনার কি একটু আফসোস হচ্ছে না? আপনার সামনে এত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর আপনি তার সাথে একটুও কথা বলার চেষ্টা করছেন না? দেখেন ম্যাডাম, আপনি যেটা বলছেন এরপর এরকম কথা আর কখনো বলবেন না কেমন? না হলে আপনাকে ওর সামনে পাগল সেজে যেতে হবে।